যে ভালোবাসা চোখে মুখে দেখে এসেছিলাম, সেটা 10 বছর পর সেদিন নজরুল মঞ্চে যখন ওর কোমরটা জড়িয়ে ধরে ও শুয়ে পড়েছে, যেভাবে হাতটা ধরে আছে, পিকচার পারফেক্ট একটা ফ্রেম, এবং দুজনেই খুব আনন্দে হাসছে। সেই হাসিটা আমি নৈনিতালে পড়া দেখিনি। যখন দেব শুভশ্রীর মতো একটা জুটি, যাকে নিয়ে একটা আবেগ উন্মাদনা তীব্র পর্যায়ে রয়েছে, তার প্রজেকশন আলাদা হবে। কাজে কাব্য যদি ভালো হয়, কখনো লেখক উপেক্ষিত থাকতে পারে না। আমি বলবো যে এটা ওয়াইনের মতো, যত বয়স বাড়ে তত তার মূল্য বাড়ে। এবার ভেবে দেখো 10 বছর আগে ওটা কি এরকম হতো? এই উন্মাদনাটা তো আমি জানি না 10 বছর সত্যি হয়তো হতো। খুব খারাপ লাগছে, কৌশিকদা মা চলে গেলেন, মায়ের অভাব ক্ষতিপূরণ ক্ষতি পূরণ করা যায় না, আপনি সাবধানে থাকবেন। আচ্ছা দাদা কমা, ধূমকেতুটা কবে আসবে? এই 10 বছর ছবিটাকে বাঁচিয়ে রেখেছে এত মানুষ, এটা কম কথা নয়। কিন্তু আপনি কাদের জন্য ছবি বানান? আমরা মিনিংফুল সিনেমা বানাতে বানাতে আজ মেইন স্ট্রিম ছবির ডেফিনেশন চেঞ্জ করতে পেরেছি। দুটো মানুষের মধ্যে ভালোবাসা ছিল, সেটা তাদের নিজেদের কাছে কম্প্যাটেবল হয়নি, হতেই পারে। সেখানে আমার লক্ষণ রেখা টেনে দেওয়া হলো যে একটা শব্দই জিতে যায়, পেশাদার। যখন দুজনকে এত মানায় না পর্দায় দেখে, এরকম এত সুন্দর লাগতে শুরু করে দুজনকে দেখতে, তখন তোমার মনে হবে যে এই দুটো মূর্তি পাশাপাশি থাকলো না কেন। 10 বছর পর সে আসছে, নাহালের ধূমকেতু নয়, আমরা কথা বলছি ধূমকেতু। সোশ্যাল মিডিয়া খুললে এখন মোটামুটি এই ছবিটাই ট্রেন্ডিং, এই ছবির স্নিপেট ট্রেন্ডিং। আর দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ কৌশিক গঙ্গোপাধ্যায় আজকে দ্য ওয়ালে। ওয়েলকাম টু দ্য ওয়াল। এই যে ডিরেক্টর সম্পর্কে না একটা কথা আছে, কাব্যে উপেক্ষিতা, সেটা হয়তো ডিরেক্টরের জন্য প্রযোজ্য। মানে সবাইকে নিয়ে উন্মাদনা, কিন্তু কোথাও গিয়ে ডিরেক্টর একটু ব্যাক ফুটে চলে যান। মানুষজন আর কি অভিনেতা অভিনেত্রীদের দেখতে বেশি ভালোবাসেন। এইটা কৌশিক গঙ্গোপাধ্যায় কি রিলিজ করেন যে ঠিক আছে আফটার অল তারই তো কাজ, নাকি তার মনে হয় যে না কোথাও গিয়ে যদি একটু ডিরেক্টরও? কাব্য যদি ভালো হয়, কখনো লেখক উপেক্ষিত থাকতে পারে না। বাহ, একদম কোনোদিনও না। এটা হ্যাঁ, কাজেই সেক্ষেত্রে এটা কনফিডেন্স অফ দ্য মেকার, যে সে নিজেকে কতটা হামলে পড়ে বিক্রি করবে, সেই ইনসিকিউরিটি আমার কোনোদিনও নেই। কারণ ছবিটা আমার বানানো কিরম বলতো, ধরো একটা বাড়ি, বাইরে কি রং হচ্ছে, তার গ্রিলের ডিজাইন কি হবে, বাউন্ডারি ওয়ালটা কত উঁচু হবে, সেখানে তার কাটা দেওয়া হবে কিনা, হ্যাঁ, যেখানে গাড়ি ঢোকার রাস্তা সেটা মোজাইক করা হবে না নেট সিমেন্ট হবে, নাকি ভালো টাইলস লাগানো হবে, এটা বাড়িটাকে সুন্দর করে তোলে। যিনি লেখেন এবং যিনি বানান, বাড়ির দলিলটা তার নামে থাকে। কাজে বাড়ির দলিল যার নামে, তার তো অত ব্যতিব্যস্ত হওয়ার দরকার নেই। হ্যাঁ, কাজে ধূমকেতু কৌশিক গাঙ্গুলির লেখা পরিচালিত ছবি, এই নলেজটুকুই আমার দর্শকের জন্য যথেষ্ট। এই ছবির সম্পদ হচ্ছে দেব শুভশ্রী। কাজে সম্পদকে নিয়ে তার ওনার, ওরা তো এই ছবিতে আমার, তাই না? কাজে আমার যা সম্পদ, সেটা নিয়ে আমার তো কোনো ইনসিকিউরিটি থাকার কথা নয়। আমার তো আনন্দ, কারণ আমি জানি যে এইটার জন্য আরো বহু বেশি মানুষ ছবি দেখতে আসবেন। একটা সুন্দর ভিডিও ভাইরাল হয়েছে, আমি জানি না আপনি নিশ্চয়ই দেখেছেন, একটি বাচ্চা সে ওই মাঝদিয়া স্টেশনে চিৎকার করে বলছে ওই যে কাকু কাকু 14 তারিখে আসবে। ছবিতে এই দৃশ্য বহুদিন বাদে দেখলাম, এবং সেটা 5 মিলিয়ন না কত ভিউ। মানে কাকু আনবে কিন্তু ধূমকেতু আসছে। এর থেকে আনন্দের কিছু হতে পারে? আমরা একটা ছবি 10 বছর আগে বানিয়েছি, দেখো এরকম পুরনো বানানো ছবি অনেক বড় বড় হিট আছে। মুঘল আজম, পাখিজা, এর 16 বছর সময় লেগেছিল বিভিন্ন হার্ডল পেরিয়ে রিলিজ হতে। কাজে সেটা এক্ষেত্রে নতুন নয়। আমি বলবো যে এটা ওয়াইনের মতো, যত বয়স বাড়ে তত তার মূল্য বাড়ে। এই 10 বছর আমাদের কাছে একটা দৈবিক ডিলে। এবার ভেবে দেখো 10 বছর আগে ওটা কি এরকম হতো? এই উন্মাদনাটা তো আমি জানি না 10 বছর সত্যি হয়তো হতো কিরকম হয়েছে। আমার বাড়িতে আমার বলেছি আমি মাতৃবিয়োগ হয়েছে, তা একজন সমব্যথী হয়ে লিখেছে আমাকে যে খুব খারাপ লাগছে, কৌশিকদা মা চলে গেলেন, মায়ের অভাব ক্ষতি পূরণ করা যায় না, আপনি সাবধানে থাকবেন। আচ্ছা দাদা কমা, ধূমকেতুটা কবে আসবে? দেখো খুব অপ্রাসঙ্গিক এবং অ্যাপারেন্টলি সংবেদনশীল নয় ওই সময় কথাটা বলা, সময়োচিত নয় তো জিনিসটা। কিন্তু কি করবে, মানুষটা তো আবেগ চাপতে পারছে না, একজন না একাধিক মানুষ। শুভ জন্মদিন, ধূমকেতু কবে আসছে? হ্যাঁ, ওই একটা থাকতোই আর কি। ওটা যাই করি না কেন, দাদা আপনার খুব ভালো লেগেছে, কিন্তু ধূমকেতু কবে দেখতে পাবো?
কাজে এটা একটা বাড়তে থাকা একটা আবেগ, বাড়তে থাকা একটা কৌতূহল। এই 10 বছর ছবিটাকে বাঁচিয়ে রেখেছে এত মানুষ, এটা কম কথা নয়। কিন্তু আমি একটু ওই সময়টা ফিরে যাই কৌশিক দা, সেটা হচ্ছে যে সময় 2015, সেই সময় দেব শুভশ্রী কমার্শিয়াল ছবির প্রতিষ্ঠিত নায়ক নায়িকা। সেই সময় ওরা যে একটু অন্য ধরনের ছবি করতে পারে এই সাহসটাই মানুষের ছিল না। অন্যদিকে আপনার ইমেজই তখন যে হ্যাঁ একটু নিশ অডিয়েন্স, একটু ক্লাসি অডিয়েন্স, কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি একটু মানুষজন দেখতে যাবে। সেখানে দাঁড়িয়ে দেব শুভশ্রীকে কাস্ট করার যে ব্যাপারটা, এটা কি মানে একটু মাস অডিয়েন্স এবং নিশ অডিয়েন্সকে ক্যাটার করার ব্যাপারটা এটা কি করে মাথায় এলো? দেখো, এরা যে জনপ্রিয় তারকা, এটা নিয়ে তো কারোর কোনো দ্বিমত নেই, কিন্তু এরা পারবেন কিনা এই অভিনয়টা করতে। একদমই আমার সেটা। কিন্তু সেই বাণিজ্যিক ছবি যখনই তুমি মন দিয়ে দেখবে, কিছু কিছু দৃশ্যে তুমি অভিনেতা অভিনেত্রীদের স্পার্ক দেখতে পাবে। আমি ধূমকেতুর আগে দেবের একটা ছবি দেখলাম। আচ্ছা। সেই ছবিটার নাম হচ্ছে বনহাস। বনহাস। বনহাসে দেখে দেখে আমার মনে হলো ও তো একটা অন্যরকম রাস্তা খুঁজছে। অভিনেতা দেব স্টার দেবকে সরিয়ে রেখে একটা অন্য রাস্তা খুঁজছে অভিনেতা। আমি সেটা নোটিস করেছিলাম, আমার সাহস বেড়েছিল। এবং দেব শুভশ্রীকে যখন এই ছবিটা শোনানো হয়, শুভশ্রীকে দেখতে এই ছবিতে মানাবে বলে বলা, এবং যে দেব ভাবলে তোমার শুভশ্রীটা মাথাতে আসবেই, এবং দুজনের চরিত্রটা দেখে, তাদের চরিত্র ভেবে তাদেরকে বলা হয় এবং তারা রাজি হয়। আমরা লাকি যে তাদেরকে আমরা এই ছবিটাতে পেলাম। আমি একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, আমার যারা অভিনেতা প্রিয় রয়েছে, ঋত্বিকের মতো, পরমের মতো, শাশ্বত, আবির, এরা যারা যারা রয়েছেন, তারা প্রত্যেকেই সুদক্ষ অভিনেতা। কিন্তু মন মানে না বা পাগলু বা এরম যখন ছবি হয়, সেই ছবিগুলোর ক্ষেত্রে তারা কি করবেন আমি ঠিক শিওর নই। ওই মারামারি, নাচ গান তারা বিশ্বাস করতে পারবেন না, কতটা করবেন আমি জানি না, আমি ব্যক্তিগতভাবে জানি না। দেবকে আমরা দেখছি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে আমরা দেখছি, এবং সোহমকে দেখছেন অনেকে, অঙ্কুশ, তারা সাংঘাতিক হার্ডকোর বাণিজ্যিক ছবি করে, মারামারি, নাচ গান সমস্ত কিছু করে, আইটেম নাম্বারদের নেচে টেচে এসে দুম করে এসে এখানে একটা প্রজাপতি করছে, অঙ্কুশ একটা শিকারপুর করছে, প্রসেনজিৎ জ্যেষ্ঠপুত্র করছেন। তাহলে ওরা ওটাও করতে পারছে, এটাও করতে পারছে। এটা কিন্তু দুটো ক্ষেত্রে প্রযোজ্য নয়। আপনি কাদের জন্য ছবি বানান? আমি হ্যাঁ, যারা যারা সংবেদনশীল গল্প দেখতে ভালোবাসে তাদের জন্য। কেউ বিশ্বাস করবে ধূমকেতু একটা পারিবারিক ছবি, কেউ ধূমকেতু একটা প্রেমের ছবি, গভীর বন্ধুত্বের ছবি ধূমকেতু, যেটা বলতে আমি ভালো পারি বলে আমি বিশ্বাস করি, যেটা আমি খুব মানে দায়িত্বের সাথে বলতে পারি, খুব সংবেদনশীল ভাবে মানুষের মনকে স্পর্শ করার যে যে রাস্তাগুলো আছে, তার বেশ কয়েকটা রাস্তা আমার চেনা এবং সেই রাস্তা আমি হাঁটতে ভালোবাসি। ধূমকেতু সেই রাস্তার ছবি। ধূমকেতু একদম মেইনস্ট্রিম ছবি নয়। আমরা মিনিংফুল সিনেমা বানাতে বানাতে আজ মেইনস্ট্রিম ছবির ডেফিনেশন চেঞ্জ করতে পেরেছি। একদমই একদমই তাই। আজকে লোকে শিবপ্রসাদ মুখোপাধ্যায়, সৃজিত মুখার্জির ছবি, কৌশিক গাঙ্গুলির ছবি বা এরকম যারা ছবি বানাচ্ছেন, ধ্রুবর ছবি, এই ছবিগুলো দেখার জন্যে মানুষ হলে আসছেন, কারণ মেইনস্ট্রিম ছবি ডেফিনেশন চেঞ্জ হয়েছে। আজ একেন বাবু মেইনস্ট্রিম ছবি, ভেরি হার্ডকোর মেইনস্ট্রিম। লাস্ট কোন বাণিজ্যিক ছবি একেন বাবুর মতো বিক্রি হয়েছে? কাজেই মানুষ বদলেছে। তো তুমি 10 বছর শুধু অভিনেতা অভিনেত্রী বদল ভাবছি, পরিচালকের বদল ভাবছি, দর্শক বদলে গেছে তো 10 বছরে। সারা পৃথিবীতে কত কি ঘটে গেছে, তারা বদলাবে না? কাজে সেই বিবর্তিত যে দর্শক, তারা বিবর্তিত দেব শুভশ্রী এবং কৌশিক গাঙ্গুলির ছবি ধূমকেতুতে দেখতে পাবে। সেই সময় আমরা জানি যে দেব শুভশ্রী বিচ্ছেদ হয়েছে, তারপরে ছবিটা করতে তারা রাজি হয়েছিলেন। সেটা অবশ্যই পরিচালক এবং প্রযোজক এবং বাকি যারা দেব শুভশ্রী তাদের জন্যই সম্ভব হয়েছে। এই চিন্তাটা কি মাথায় থেকে থাকে কোনোভাবে পরিচালক বা প্রযোজকের, যে ঠিক আছে একটা খারাপ সময় থেকে বেরিয়ে তারা আবার একসঙ্গে ছবি করছেন, কোনো সমস্যা হবে না তো? সেটা যদি থাকে সেটা কিরকম ছিল, আর যদি না থাকে তাহলে কতটা প্রফেশন? যে আমি নৈনিতালে ওদের যে আনন্দ, যে ভালোবাসা চোখে মুখে দেখে এসেছিলাম, সেটা 10 বছর পর সেদিন নজরুল মঞ্চে যখন ওর কোমরটা জড়িয়ে ধরে ও শুয়ে পড়েছে, যেভাবে হাতটা ধরে আছে, পিকচার পারফেক্ট একটা ফ্রেম, এবং দুজনেই খুব আনন্দে হাসছে। সেই হাসিটা
আমি নৈনিতালে পাড়া দেখিনি। সেদিনকে ট্রেলার লঞ্চ হচ্ছে, তার আবেগ আমি ভুলে গিয়ে আমি ওইটাই দেখলাম যে আমি নিজে পরিচালক, আমাকে তো মন দিয়ে প্রত্যেক কটা ফ্রেম দেখতে হয়। আমি যে দুজন কি আনন্দ করে এই মোমেন্টটা তৈরি করলো। দেখো, দুটো মানুষের মধ্যে ভালোবাসা ছিল, সেটা তাদের নিজেদের কাছে কম্প্যাটেবল হয়নি, হতেই পারে। সেখানে আমার লক্ষণ রেখা টেনে দেওয়া হলো কিসের জন্য? বাকিটা তাদের ব্যক্তিগত, যে তারা একে অপরের সাথে আর এগোতে চান না। পেশাদারিত্ব সেরকম নয় তো। দেব শুভশ্রী মানুষের কাছে, তাদের ফ্যানেদের কাছে, দর্শকদের কাছে এতটাই কমিটেড, সেই চাহিদায় সাড়া দিয়েই কিন্তু তারা ছবিটা করেছেন। আমি বিশ্বাস করি ভবিষ্যতেও যদি তারা কখনো ছবি করেন, নিজেদের প্রয়োজনে করবেন না, ওদের হাতে যথেষ্ট ইন্ডিপেন্ডেন্টলি ছবি আছে। কাজেই ওরা ছবিটা করবেন দর্শকের চাহিদার কথা ভেবেই কিন্তু, এবং সেখানে যে একটা শব্দই জিতে যায়, পেশাদার, সাংঘাতিক পেশাদারিত্ব। এবং সে রোম্যান্স দেখে তুমি বিশ্বাস করতে পারবে না। দেখো, আমার না, মানে আমি বললাম না, আমার মন খুব নরম। আমি যখন আলাদা করে বসে ভাবি যে দেব শুভশ্রী ওদের মধ্যে সম্পর্ক ছিল, এবং সেটা ওরা ডিসাইড করে একে অপরের সাথে আলাদা, বাকিটা ওদের প্রাইভেট, আমি তার মধ্যে ঢুকতে চাই না। কিন্তু আমি তো একটা মানুষ যে ওদের নিয়ে প্রেমের গল্প বানাচ্ছি, যখন দুজনকে এত মানায় না পর্দায় দেখে, এরকম এত সুন্দর লাগতে শুরু করে দুজনকে দেখতে, তখন তোমার মনে হবে যে এই দুটো মূর্তি পাশাপাশি থাকলো না কেন। এটা তো সবার প্রশ্ন, তাই না? সেটা ডেস্টিনি। আজকে অনেক পথ পেরিয়ে গেছে, শুভশ্রী এখন বাচ্চার হোমওয়ার্ক করাচ্ছে, রাজ বাবা মাকে নিয়ে বেড়াতে বেরিয়ে চলে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, দেব বিদেশে ঘুরতে যাচ্ছে। কাজে আমাদের ব্যাকস্টেজে পারিবারিক বন্ধুত্ব কিন্তু কোথাও অক্ষুণ্ণ নয়, কিন্তু রূপকথার গল্প তো রূপকথার মতনই হয়, সেটা ওইভাবেই থেকে যায়। কিন্তু আমি অনুরোধ করি সবসময়, যারা সোশ্যাল মিডিয়াতে লেখেন, বিভিন্ন মিম বানান, রুচিহীন হয়ে যাবেন না। আজকে সোশ্যাল মিডিয়ায় যারা ট্রোল করছেন বা অন্যান্য জিনিস লিখছেন, মজার কথা লিখছেন, তারা যখন রাজকে বা রুক্মিণীকে, তারা আমাদের খুব প্রিয় পাত্র, তাদেরকে নিয়ে ট্রোল করেন, খারাপ লাগে। মানে তাদেরকে তো কেউ চেনেন না, যারা লিখছেন কথাগুলো, তাদের সাথে ওদের আলাপও নেই, সব থেকে বড় কথা। তাহলে কেন মানুষকে আঘাত করবেন? আপনার আনন্দ হবে, দুটো লাইকস বাড়বে বলে এটা করবেন না। আমার মনে আছে যে রজনীগঞ্জে আমিও ছিলাম সেদিনকে, একটা কথা আপনি বলেছিলেন যে নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনি রে, এবং সেটার মধ্যে বেশ একটা অন্যরকম একটা, না বলে তুমি লিখলেই করবো, আমরা তো লিখে ফেলবো, তারপর কি হবে এটাই। আর মনে হয় যে ওরা আবার আবার একটা কথা বললাম, পেশাদার, এক্সট্রিমলি আউট অ্যান্ড আউট প্রফেশনাল। সুটেবল কিছু যদি পায়, ওরা না বলবে না নিশ্চয়ই, আমার মনে হয়। কিন্তু আমি জানি না, মানে ওরা যদি করতে রাজি হয়, সেই বার্তা তো বেরোবে। শুভশ্রীকে আমাকে একটা কথা আমার ইন্টারভিউতে বলেছে যে এই 10 বছরে কোনো পরিচালক নাকি সাহস করে তাকে অ্যাপ্রোচই করতে পারেননি যে দেব শুভশ্রীকে একসঙ্গে পেয়ার আপ করা যেতে পারে বলে। আমি সেই সমস্ত পরিচালকদের ধন্যবাদ জানাই যারা অ্যাপ্রোচ করেননি, তাহলে আজ ধূমকেতুর এই ওয়াটেজ থাকতো না। একদম সঠিক। আরেকটা কথা দেব বলেছেন যে আমি চাই কৌশিক তো অনেক অনেক জীবনের ছবি বানা, আমাকে নিয়ে নাই বানা, জয়া হাসানকে নিয়ে বানা, ঋত্বিক চক্রবর্তীকে নিয়েই বানা, কিন্তু কে বলেছে এটা? দেব আমাকেই বলেছেন আমাদের ইন্টারভিউতে এটা বলেছেন। এটা কি দেবের? আমি জিজ্ঞেস করলাম এটা কি অভিমান? বলছে না না, এটা তো কৌশিক তা বেটার বলতে পারবে। মানে এই যে, মানে তার মানে এটাই প্রমাণিত যে দেব হয়তো আরো কাজ করতে চায় কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। সে তো নিশ্চয়ই হবে, নিশ্চয়ই। দেবের মতো পরিশ্রমী অভিনেতা, রাত্রি 2টো, 2:30টে, 3টে, এই ধূমকেতু সব ঠিক হচ্ছে তো, রেডি হচ্ছে তো, মিউজিকটা কি অবস্থাতে আছে, গ্রাফিক্সের কাজ কোথায় আছে, খবর নিয়ে চলেছে। ইজ এ ভেরি টাফ টাস্ক মাস্টার। এবং দেব খুব পরিশ্রমী প্রযোজক। অভিনেতা তো ছেড়েই দাও, আমি বারবার করে বলেছি, অমানসিক শারীরিক পরিশ্রম আছে এই ছবিটাতে। প্রায় 14 ঘন্টা 16 ঘন্টা না খেয়ে থাকা, শুধু লিকুইড খেয়ে থাকা মেকআপের সময়, মানে জাস্ট অসম্ভব। তার ফল আমরা সবাই উপভোগ করব, কিন্তু পরিশ্রম কিন্তু ওই ছেলেটি করেছে। কষ্ট হয়েছে কোনোদিনও? মানে এই যে এই 10 বছরের যে চাপা যন্ত্রণা, কোনোদিনও ভেবেছেন যে এত সুন্দর একটা ছবি বানালাম কেন আসছে না? সেই যন্ত্রণাটা হয়েছে, দগ্ধ হয়েছে? দেখো, একটা গল্প ভাবা, আমার নিজেরই পুরনো গল্প একটা, সেটাকে পরিমার্জন করে কিছুটা ওরকম, কিছুটা আলাদা, অনেক অ্যাডিশনাল জিনিস দেখলে বুঝতে পারবে সেগুলো এসেছে, তো সেটাকে আবার বাঁচিয়ে একটা অন্যরকম করে গল্পটাকে যখন তৈরি হলো, সেটা তো একটা মায়ের মতো ফিলিং, একটা সন্তানের জন্মা দেওয়া। এবং আমি জানি সেই মাটা যে সেই বাচ্চাটা শহরেই আছে, কিন্তু তার সাথে আমার দেখা হয় না, ধরতেই পারছি না কিছুতেই। 10 বছর ধরে আমি ধরতেই পারছি না বাচ্চাটাকে, দেখাই হচ্ছে না। টুডে
মাই বয় ইজ গোয়িং টু স্কুল। শহুরে মেওয়া ফলে বোধহয় স্কুলে ভর্তি করা হয়েছে, শুক্রবার থেকে তার পড়াশোনা শুরু হবে। সে আশা করি সে শুধু সাকসেসফুল হবে, ফার্স্ট হবে প্রতিটা ক্লাস। এবং পৃথিবীর সমস্ত মানুষ এই বাচ্চাটাকে ভালোবাসুক, আর কিছু না। বড় ভালো কথা বললেন। শেষ করবো, কিন্তু তার আগে একটু র্যাপিড ফায়ার হয়ে যাক। কৌশিক গঙ্গোপাধ্যায় কেমন র্যাপিড ফায়ারে উত্তর দেয় সেটাই আমরা দেখবো। কিছু কিছু অভিনেতার নাম আপনাকে দেবো, তাদের সম্পর্কে যদি তাদেরকে ডেসক্রাইব করতে হয় ইন 1 or 2 words, কি বলবেন চাই আমরা? ওকে, সো র্যাপিড ফায়ার উইথ কৌশিক গঙ্গোপাধ্যায় স্টার্টস নাও। দেব। পরিশ্রমী। শুভশ্রী। খুব একই কথা বলবো, পরিশ্রমী। রুদ্রনীল। ব্যবহার হয়নি এখন। ওকে, অনির্বাণ ভট্টাচার্য। সুদক্ষ, সুশিক্ষিত। অনির্বাণ চক্রবর্তী। অত্যন্ত মেধাবী এবং রসিক। জয়া আহসান। খুবই গভীর মননের শিল্পী। চূর্ণী গঙ্গোপাধ্যায়। নিরুত্তাপ, এক মেধাবী অভিনেত্রী। ঋত্বিক চক্রবর্তী। পাগল। কেন পাগল? ও আমার কাছে অনেক উপরেও স্থান। ইন্দ্রদীপ দাশগুপ্ত। ও আমার নিজের একটা অংশ মনে হয়। ও মা। অনুপম রায়। নাগরিক কলকাতা শহর এবং নাগরিক সঙ্গীতের এক নতুন দিক দেখানো মানুষ। কবির সুমন। উনি, ওনার গান, ওনার লেখা রবীন্দ্রোত্তর যুগে এক বিরাট সম্পদ। রাজ চক্রবর্তী। রূপকথা। ওকে, ও আমার অফিসে ওর অভিনয়ের অ্যাপ্লাই করে ছবি দেয়ালে লাগানো থাকতো। সেই রাজ চক্রবর্তী আজ রাজ চক্রবর্তী। লাস্ট বাট নট দ্য লিস্ট, ইউ দ্য কৌশিক গঙ্গোপাধ্যায় ইটসেলফ। এরকমই থেকে যাবে চিরকাল, কোনো কিছু চেঞ্জ হবে না। 10 বছর হোক, 15 বছর হোক, 20 বছর হোক, আমার 20 বছর আগের ছবি, সেই ছবিতে যতটা কৌশিক গঙ্গোপাধ্যায় থাকবে, 10 বছর আগের ছবিতেও থাকবে। 10 বছর পর যদি আবার ছবি বানাই, সেই সংবেদনশীল মানুষ থাকবে। কারণ আমি নিজের জীবন যাপন, আমি চূর্ণী উজানের যে পৃথিবী রয়েছে, সেই পৃথিবীতে আমরা নিজেদের মতো করে যেভাবে থাকি, সেটা আমাদেরকে মানসিক জায়গা থেকে একটা অসম্ভব স্টেবিলিটি দেয়, যার প্রতিফলন আমাদের কাজে থাকে। বড্ড ভালো লাগলো কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা বলা, ইটসেলফ প্রাপ্তি। থ্যাংক ইউ সো মাচ কৌশিকটা আমাদের সময় দেওয়ার জন্য। ক্যামেরা শুভমের সঙ্গে বিহঙ্গী, দ্য ওয়ার্ল্ড, কলকাতা।